বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স সমাধান করব বা কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লিট অংশটুকু পূরণ করব, যেটা ইনকমপ্লিট দেওয়া আছে। এই অংশটি এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড 2024 সালে এসেছিল। তা আমরা সেখান থেকে আজকে এই অংশটি সিলেক্ট করেছি। আজকে আমরা এটা সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে যে ক্ষেত্রে রুলের ব্যবহার আছে আমরা সেগুলো ইন্ডিকেট করে দেখাবো, আর যে ক্ষেত্রে রুলের ব্যবহার নেই, মানে সরাসরি রুলের প্রত্যক্ষ কোনো ব্যবহার নেই, সেই ক্ষেত্রে আমরা দেখাবো। তো আজকে শুরু করা যাক। দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর, হি কেম টু মি উইথ আ ভিউ টু ড্যাশ। একজন পুয়ার ম্যান এসেছে, দরজায় নক করছে। হি কেম টু মি, তো একজন পুয়ার ম্যান কেন দরজায় আসলো? এখন আমরা বলতে পারি যে পুয়ার ম্যান দেখা করতে আসছে। তো সেই ক্ষেত্রে এই আমরা বলতাম তখন যে লোকটা একজন লোক দেখা করতে আসছে। আমি এখানে স্পেসিফিক পুয়ার ম্যান বলার কারণ হচ্ছে যে সে নিশ্চয়ই এই আমার কাছে আর্থিক কোনো সাহায্যের জন্য আসছে, এবং এটাই হবে এই জায়গাটাতে খুব মানানসই ম্যাচিং করা একটা অংশ। হি কেম টু মি উইথ আ ভিউ টু, এই উইথ আ ভিউ টুর নিয়ম হচ্ছে যে উইথ আ ভিউ টুর পরে যে ভার্ব হবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো এবার আমরা এখানে যে ভার্বটা ইউজ করব সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা a poor man knocked at the door, he came to me with a view to, অর্থাৎ সে এসেছে আমার কাছে দরজায় কেন এসেছে? কিছু আর্থিক সাহায্যের জন্য। তো এখানে আমরা গেটের যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তো গেটিং এনি মানিটারি হেল্প, মানিটারি মানে আর্থিক সাহায্যের জন্য। গেটিং এনি হেল্প দিলেও হয়ে যেত, বা গেটিং এনি সাপোর্ট, যে কোনো কিছু। তো এই জন্য এই গেট লেখার সময় এটা আমি আগে বলেছি যে যেহেতু গেটের শেষের লেটার হচ্ছে কনসোনেন্ট, এবং এখানে তার আগে একটা ভাওয়েল আছে ই, এই কারণে ভাওয়েলযুক্ত সাফিক্স যুক্তের সময় যে মাঝখানে যে কনসোনেন্টটা থাকে সেটা ডাবল হয়ে যায়। যেমন এই যে এখানে টি ডাবল ইউজ করতে হয়েছে। আচ্ছা, এবার আমরা বি শূন্যস্থানটাতে যাই। Many illiterate people do not have any knowledge of health. If they were educated, অনেক নিরক্ষর মানুষের কি নেই? ডোন্ট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, যথেষ্ট না, ভালোই জ্ঞান নেই। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো। আসলে এটা শুধু শিক্ষিত হতো এমন না, মূলত অনেক শিক্ষিত মানুষেরই, আমি যে কেউ পড়াশোনা করে মানেই সে স্বাস্থ্য সম্পর্কে খুব জানে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন, বিষয়টা এরকম না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আলাদা একটা জিনিস, এটা আসলে পাঠ্যসূচিতে থাকা উচিত, বা টিচারদেরও মাঝে মাঝে বলে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি এটা আমরা প্রায় শুনি, হেলথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। স্বাস্থ্যের চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নেই। আমরা টাকা পয়সা, ধন সম্পদ এগুলার কথা কল্পনা করে থাকি এবং সেগুলোকে এনজয় করার কথা ভাবি কেমন? যেমন আমার সেই সময় আমি টাকা দিয়ে গাড়ি কিনবো, ঘুরবো, বা এটা বিভিন্ন জিনিস খাওয়ার ইত্যাদি জিনিস কথা মাথায় আসে। কিন্তু আমি যদি তখন অসুস্থ থাকি, আমার পক্ষে যদি গাড়িতে ঘোরা সম্ভব না হয়, তাহলে এই এটা কোনো মানে আকর্ষণীয় না। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন অনেক ভালো ভালো দামি দামি খাবার নিয়ে আত্মীয়স্বজনরা আসে, সেটাও আমাদের কাছে টেস্টি না, জোর করে অনেক সময় খাওয়াতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আগে স্বাস্থ্য ভালো হতে হবে। তো যাই হোক, যদি তারা শিক্ষিত হতো হয়তো বা তারা এই বিষয়ে আরেকটু সচেতন হতে পারত।
এখানে আমরা ইফের এই রুলটা দেখে নিই, যেহেতু ইফের পরে সাবজেক্ট, তারপর এই যেটা ভার্বের ফার্স্ট ফর্ম দেয়া আছে। তো এই স্ট্রাকচারটা আমরা দেখে আসি। সাবজেক্টের পর ভার্বের যদি ফার্স্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পর ফার্স্ট ফর্ম দেয়া থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী সাবজেক্টের পরে উড বা কুড এমন কিছু একটা বসবে এবং মূল ভার্ব বসবে। এখন আমরা এই সাবজেক্টের পরে এখন যে সাবজেক্টটা লিখবো, সাবজেক্টটা অবশ্যই তারা হবে, যেখানে তাদের কথা লেখা আছে। আমরা দিলাম সাবজেক্ট দিয়ে তারপর কুড, এবার একটা ভার্ব দিতে হবে। আমরা দিলাম লিড, আর পরের অংশটা হচ্ছে এক্সটেনশন, লিড আ হেলদি লাইফ। তারা যদি শিক্ষিত হতো তাহলে তারা একটা সুস্থ জীবনযাপন করতে পারত। এবার সি নাম্বার হচ্ছে স্কেয়ারসলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম। টিচার রুম থেকে বের হয়ে যেতে না যেতে, যেটা সচরাচর হয়, স্টুডেন্টরা যথেষ্ট হইচই শুরু করে দেয়। আসলে এটা আমাদের মানুষের জেনেটিক, মানুষ না শুধু, সব পশু পাখি প্রাণী, এরা এক একটা জেনেটিক্যালি কিছু নিয়ম আর কি, মানে মানুষের ইয়ে নিয়ে জন্মায়, গুণ নিয়ে জন্মায় বা জন্মগত কিছু জিনিস নিয়ে জন্মায়, যেটা প্রত্যেকটা মানুষেরই, প্রায় সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষের থাকে। তো আমরা এই যখনই শাসনের থেকে মুক্ত হয়ে যাই বা আমরা যখন মুক্তির স্বাদ পেয়ে যাই, তখন আমাদের আনন্দের সীমা থাকে না। টিচার ক্লাস থেকে বেরিয়ে গেলে স্টুডেন্টের সেটাই হয়, কারণ টিচার থাকা অবস্থায় তারা একটা শাসনের মধ্যে থাকে। তো টিচার বেরিয়ে গেলে তাদের হঠাৎ করে মুক্তির স্বাদ চলে আসে। আর যারা ইয়াং জেনারেশন মানে ছোট, তাদের ক্ষেত্রে এটার এক্সপ্রেশনের মাধ্যমে হচ্ছে নয়েজ। বড়ও করে অনেক সময়, পেলে বড়রা অনেক খুশিতে কিছু করে। তো আমরা ছোটোদেরটাই দেখি, আর বড়োদের বেলায় এটা আমরা খেয়ালই করি না। আমরা মনে করি যে যেহেতু বড়োদের সংখ্যা কম, এই জন্য এটা চোখে পড়ে না, ছোটোদেরটা বেশি চোখে পড়ে। তো স্কেয়ারসলি হেডের রুলটা একটু দেখে আসি। স্কেয়ারসলি হেডের সাথে এই যে সাবজেক্টটা বসে, তারপর যে ভার্ব, এটা ভার্বের 3 নাম্বার বসবে, যেহেতু এখানে হেড থাকে। তারপরে হোয়েন দিতে হয়, হোয়েন, এবং সাবজেক্টের পর ভার্বের মানে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে এই হোয়েনের পরে যেটা আছে। তো এখানে হচ্ছে স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, আমাদের শুরু করতে হবে হোয়েন দ্বারা। হোয়েন দিলাম, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টই তো করবে। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম হবে স্টার্ট থেকে স্টার্টেড। আর পাশাপাশি দুইটা ভার্ব যদি বসে যায় কোনো সেন্টেন্সে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, অথবা ভার্বের পূর্বে টু দিতে হবে, তাহলে মূল ভার্ব হবে। তাহলে তো এটা হচ্ছে মেকিং, আমরা দিলাম মেকিং নয়েজ, স্টুডেন্টরা কোলাহল শুরু করে দিল। এবার ডি নাম্বার, মাই গ্র্যান্ড মাদার লিভস ইন আ ভিলেজ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। আমার দাদি বা নানি উনি গ্রামে থাকেন। তো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হয়ে গেছে। তো সিন্সের রুলটা দেখে আসি। সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশে সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আর প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো আমাদের হচ্ছে এই রুলটা, এটা হবে, যেহেতু প্রথম অংশটা প্রেজেন্ট ছিল, এই যে এখানে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে আমরা পরে ফার্স্ট টেন্স দেবো, সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমার দাদি বা নানি গ্রামে থাকেন, অনেক বছরের প্রসঙ্গ যেহেতু আসছে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ভিজিটেড হার। উই বলতে আমার এই মূলত যারা স্টুডেন্ট, তারা তো একা থাকে না। তো
তো সে তার দাদি যেহেতু গ্রামে বাস করে, তো বাবা মার সাথে এখানে সে থাকছে কোথাও। আর দাদি যেহেতু গ্রামে বাস করে, গ্রামের কথা আসছে, সে যদি নিজেও গ্রামে বাস করতো তাহলে আর এই কথা বলতো না। সে নিশ্চয়ই শহরে বাস করে বলেই দাদির বিষয়টা এক্সেপশনাল হয়েছে এখানে। তো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ভিজিটেড হার, লাস্ট দিয়ে দিই। আমরা যে শেষবার তাকে মানে তাদের বাড়িতে গিয়েছিলাম, মানে দাদুর বাড়িতে, সেটা অনেক বছর হয়ে গেছে। যাই হোক, এটা এই বাড়তি কিছু অ্যাড করা যেতেই পারে। Trees are very important for our existence on earth. It is high time. It is high time. দেখে আসি, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো এটা দ্বারা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এগুলো দ্বারা বোঝায় যে কোনো কাজ পূর্বে হওয়া উচিত ছিল, তো সেই কাজটা যেহেতু পূর্বে হয়নি এখনই করে ফেলা উচিত। যেমন আমার কোথাও যাওয়ার জন্য 10টা বাজে ট্রেন বা লঞ্চ, তো আমার ঘর থেকে যেতে 1 ঘন্টা সময় লাগে, তো কিন্তু আমার এখানে 9টা 5 বেজে গেছে, তো অলরেডি বা 10 বেজে গেছে, তার আমার একটু চেষ্টা করা উচিত, মানে একটু হারি করতে হবে। তো সেই ক্ষেত্রে এখনই শুরু করে দিতে হবে আর কি, অর্থাৎ পথে ঘাটে যতটুকু সময় দ্রুত করা যায়, ওয়েস্ট না করে পৌঁছা যায়। তা আমাদের টপিকটা হচ্ছে ট্রিজ নিয়ে। ট্রিজ সারা বিশ্বে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ এখন ইচ্ছা মতো গাছ কেটে ফেলছে সারা বিশ্বেই। যদিও এখন পরিবেশ সম্পর্কে মানুষ অনেক সচেতন হচ্ছে, নানা দেশের সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, তবুও এই সমস্যাটা চলছে। তো আমাদের এখন কি করতে হবে, যেহেতু গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন, তো গাছ না থাকলে আমরাও বিলীন হয়ে যাব। এখনই সময় কি করতে হবে, গাছদেরকে রক্ষা করতে হবে। ইট ইজ হাই টাইম উই হ্যাঁ, ইট ইজ হাই টাইম যারা একটু দুর্বল তাদের জন্য ইট ইজ হাই টাইম উই সেভ ট্রিজ ফ্রম ডিস্ট্রাকশন। মূলত এখনই সময় আমাদেরকে গাছকে বাঁচানোর জন্য ধ্বংস থেকে। তো যারা একটু দুর্বল, বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য উই সেভ ট্রিজ একটু লিখলেই যথেষ্ট হয়ে যাবে, যে আমাদের গাছকে বাঁচানোর এখনই সময়। আর যারা ভালো লিখতে পারে তারা এটার সাথে আরও কিছু যোগ করে দিতে পারে। এবার আমরা F নাম্বারে দেখি, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড। ডেসপাইটের ইয়েটা অনেকটা দো বলদর মতো, এটা উল্টা প্রকাশ করে। বিষয়টা হচ্ছে যে হি ওয়ার্কড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু ঘটনাটা ঘটবে উল্টা। আমরা প্রায় সময় দেখি যে এই যে নেক্সট সেন্টেন্স উইল বি অপোজিট মিনিং। আমরা প্রায় সময় দেখি অনেক মানুষ, অনেক স্টুডেন্ট এবং রিয়েল লাইফ অনেক মানুষই খুব বেশি পরিশ্রম না করেও তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায়। আমরা অবশ্য আমাদের সাকসেসফুল হওয়ার একটাই মাত্র মাপকাঠি, সেটা হচ্ছে টাকা। তো আমাদের সমাজে যারা বিত্তবান এরা কি মানে জীবনে কিভাবে টাকা অর্জন করে এটা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের হচ্ছে যে সে কিভাবে অল্প পরিশ্রম করে বা কী কৌশলে সে হয়ে গেল। তাছাড়া মানুষ করে কি 10 বছর 20 বছর আগের একজন রিচ ম্যান কীভাবে ধনী হলো, দেখা গেল সে অশুদ্ধভাবে অবলম্বন করে ধনী হয়েছে, কিন্তু 20 বছর পরে যে জেনারেশন তারা তার সম্পর্কে খুব একটা জানে না, বা তারপর 30 বছর পরে তো আস্তে আস্তে মানুষ ভুলে যায়। পরবর্তীতে দেখা যায় কি এই যে ওনার যে টাকা অর্জনের যে বিষয়টা, এটাকেই বাবা মা অন্য বাচ্চাদেরকে বলে বলে উৎসাহ প্রদান করে যে হ্যাঁ তুমি ওনার মতো টাকা অর্জন করতে পারো না, তুমি জীবনে ওর মতো হয়েও তোমার ওই পাশের বাড়ির আঙ্কেল বা তোমার এই যে রিলেটিভ, এরকম দেখে দেখে আমরা আমাদের সন্তানদেরকে এক্সাম্পল তৈরি করি, আর আমাদের সন্তানদেরকে এই মানে বাজে বা কুপথগুলোকে বেছে নিতে এনকারেজ করি। তো যাই হোক,
এটা অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে ডেসপাইটের ক্ষেত্রে দেবো যে সে যেহেতু অনেক পরিশ্রম করেছিল। আমি আগে বলছি এটার ঘটনাটা হবে উল্টা। আবার আরেকটা কথা বলেন, আবার এই যে এটা কিন্তু ফার্স্ট টেন্স, তাহলে এই অংশটাও ফার্স্ট টেন্সই হবে, এটার টেন্স কি থাকে। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল সত্ত্বেও হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারল না। হি ওয়াজ রেদার ডিসঅ্যাপয়েন্টেড, সে খুব হতাশ। আমি এখানে এই লাইফ না দিতেও পারতাম, বা হি কুড নট সাকসিড এটুক দিলেও হয়ে যেত। যারা বুঝতে অসুবিধা হয় তারা এখানে দিলেও, এই জায়গাটাতে দিলেও, মানে শেষ করে দিলেও হয়ে যাবে। এবার জি নাম্বার হচ্ছে ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, আই স্টিচ ইন টাইম। এটা তো এখানে বলার কিছু নেই, তোমার কাজটা আজকেই শেষ করে ফেলো। আই স্টিচ ইন টাইম এটা হচ্ছে প্রভাব, প্রভাব নো চেঞ্জ। এখানে প্রভাবের ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, এটা মুখস্থ করে নিতে হবে। প্রভাব হচ্ছে বহু বছর ধরে মানুষের মুখে মুখে কিছু উপমা চলে আসছে, মানে যেটা বলে মানুষ এই আরেকজনকে কিছু একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করে। আর একটা বিষয় হচ্ছে, আমরা সরাসরি যদি আমার ভাষায় কথা বলি তাহলে এটার ইম্পর্টেন্সটা কমে যায়। তো মাঝে মাঝে একটু ভিন্ন ভাষায় বা ভিন্ন আঙ্গিকে কথা বললে এই মনোযোগ বেশি আকৃষ্ট হয়। প্রভাব এই ধরনের একটা। আই স্টিচ ইন টাইম এটার বাকি অংশটা হচ্ছে সেভস নাইন, মানে হচ্ছে এটা বাংলা হচ্ছে সময়ের 1 4 অসময়ের 10 4 সমান। আর এখানে বলছে আই স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ একটা সময় মতো 9টা বাঁচিয়ে দেয়, অর্থাৎ ওই যে 1 4 10 4 9। আচ্ছা যাই হোক, এখানে কিছু আমাদের কিছু ছিল না, করণীয় নেই, এটা মুখস্থ করে নিতে হবে। ইউ আর মেকিং আ লং জার্নি, কিপ ইউর ফোন টার্নড অন। তুমি যেহেতু, মানে তুমি এটা লং জার্নি করতে যাচ্ছ, কিপ ইউর ফোন টার্নড অন, তুমি মোবাইল ফোন চালু রাখবে ইন কেস। তো কেন চালু রাখবে? কারণ তুমি যেখানে জার্নিতে যাচ্ছ সেখানে, মানে আত্মীয় স্বজন যারা আছে তারা তো ভিন্ন ভিন্ন জায়গায় আছে বা এক জায়গায় এখানে আছে। তো কোনো প্রয়োজনে তুমি যেন যোগাযোগ করতে পারো, ইন কেস ইউ ফল ইন এনি ট্রাভেল। আমরা লিখলাম ইন কেস ইউ ফল ইন এনি ট্রাভেল। ঘুরতে গিয়ে নানা জায়গায় সমস্যা হতেই পারে, তো টাকার প্রয়োজন হতে পারে, অসুস্থ হতে পারে। তো আমি একটা জিনিস, মানে যেটা এই ক্ষেত্রে আমি একটু বলে নিই, ইয়াং যেই ছেলেমেয়েরা মাঝে মাঝে ঘুরতে যায়, নদীতে গোসল করতে যায়, সাঁতার কাটে, আমি বুঝতে পারি না যারা সাঁতার সম্পর্কে জানে না, মানে যারা সাঁতার কাটে না কখনো, তারা কেন নদীতে এভাবে হুটহাট করে নেমে যাচ্ছে। এবং তারপর দেখা গেল কি যে খুব খারাপ খবর আর কি, যে এদের পরবর্তীতে ডেড বডি অনেক সময় পাওয়া যায় না। তা আমি, এটা আমার মাথায় কাজ করে না কেন এভাবে, মানে বিশেষ করে আমাদের স্টুডেন্টরা বা যারা সাঁতার জানে না, এরা কেন এক জায়গায় যায় বন্ধুদের সাথে গিয়ে নদীতে নামে। নদীতে নামতে গেলে হয় তাকে এই লাইফ জ্যাকেট পরে নামতে হবে, বা ওই যে টিউব, গাড়ির টিউব এরকম কিছু নিয়ে, অথবা সে দড়ি ধরে নামতে হবে, যাতে তার কোনো প্রবলেম হলে সে দড়ি ধরে তাড়াতাড়ি চলে আসে। দড়িতে বাদ দিয়ে নিতে হবে, মানে বাইরে কোনো একটা কিছুর সাথে দড়ি বেঁধে, যাতে তার কোনো প্রবলেম হলে অন্যরা তাকে দ্রুতই টেনে তুলতে পারে এবং তাকে আইডেন্টিফাই করতে পারে। তো যাই হোক, এটা আমার পরামর্শ, এটা পড়ার সাথে রিলেটেড ছিল না, বলে ফেললাম। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু যুক্তরাষ্ট্র যাচ্ছে। আই উইশ। তো উইশের নিয়ম হচ্ছে যে প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, তবে যদি কোনো কারণে বিভার বসে সেই ক্ষেত্রে ওয়ার হবে। তো আমার কোথায় যেন, আমার বন্ধু, এই যে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আই উইশ,
আমি আর কি উইশ করব? আমাদের যুক্তরাষ্ট্রের কথা শুনলে, মানে আমেরিকার কথা শুনলে মানুষের খুব প্রচণ্ড রকম আগ্রহ তৈরি হয়। যে কেউ যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেলে যে অবশ্যই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করে। এমনিতে ঘুরতে যেতেও তো ইচ্ছা করে, আর যদি সে সিটিজেনশিপ বা ইত্যাদি কোনো কাজে যায় তাহলে হয়তো কথাই নেই। যেখানে লিখছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আই উইশ, আমিও যদি যেতে পারতাম। আই উইশ এখানে সাবজেক্টে পড়ে যে ভার্ব হবে সেটা ফার্স্ট ফর্ম হবে, তো আই কুড, তারপরে তো মূল ভাব গো টু দ্য ইউএসএ, আমি যদি যুক্তরাষ্ট্রে যেতে পারতাম, আমিও আশা করি এরকম আর কি বিষয়টা। এবার লাস্ট, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট আসলে এতই যে এমন একটা ইয়ে বোঝায়। তো সাবজেক্টে পরে ক্যান বা কুড বসবে এখন, তারপরে যতটা প্রেজেন্টে ছিল ক্যানই বসবে, তারপর নট প্রয়োজন হলে বসবে, নয়তো এই কম্পালসরি না, মূল ভাব বসবে এক্সটেনশন। তো এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম ছিল, মানে সময় এত দামি, এখানে বলতে হবে যে মানে এতই দামি যে আমরা সময়ের ক্ষতিপূরণ কোনো কিছু দিয়ে পূরণ সম্ভব না। উই ক্যান নট ওয়েস্ট টাইম, আমরা সময় অপচয় করতে পারি না। পারি তো না, কিন্তু মানিও না। তো যাই হোক, একেবারে সহজ এটা দেয়া গেল। এটার সাথে আমি আরেকটা যুক্ত করে দিই, ম্যাচিং হয় মিনিংটা। এই অংশটার মিনিং হচ্ছে নাথিং ক্যান কম্পেনসেট ফর দ্য লস অফ টাইম, মানে হচ্ছে সময়ের ক্ষতিপূরণ কোনো কিছু দিয়েই সম্ভব হয় না, সম্ভব করা যায় না। এটাও দেওয়া যেতে পারে, যারা প্রথমটাও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, গ্রামাটিক্যালি একুরেট, মিনিংগতভাবে সব ঠিক আছে। তো আজকের যে ক্লাসটা এটুকুই, মানে ক্লাসের ইয়েগুলো শেষ হয়ে গেলো। আমরা কথা বলতে বলতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। যদি এই ক্লাসটা ভালো লাগে হোম টিউটরের বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ থাকলো। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুশি হব, শেয়ার করলেও খুশি হব সবাইকে জানিয়ে দিলে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।